প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। নবম ও দশম শ্রেণীর জন্য আমাদের বাংলা দ্বিতীয় পত্র এর সন্ধি ক্লাস চলছে। আমরা তৎসম শব্দের স্বরসন্ধি আলোচনা করেছি। আজকে এর আরও ৩টি সূত্র আলোচনা করব। সবাই বোর্ডের দিকে তাকাও। আজকে আমাদের সূত্র হচ্ছে পাঠ্য বই থেকে পৃষ্ঠা নাম্বার ৩৬ এবং ৩৭-এর ৩৬ পৃষ্ঠায় রয়েছে ৪ এবং ৫ নম্বর সূত্র, আর হচ্ছে ৩৭ পৃষ্ঠায় রয়েছে ৯ নম্বর সূত্র। এগুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমত দেখে নাও, ঠিক আছে? পাঠ্য বই ৩৬ পৃষ্ঠায় সূত্র নাম্বার ৪, সেটি আমরা আলোচনা করছি। ৪ নম্বর সূত্রতে বলা হয়েছে প্রথম শব্দের শেষে যদি অ কিংবা আ থাকে, প্রথম শব্দের শেষে অ কিংবা আ এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি আ থাকে, তাহলে সন্ধিতে উভয় মিলে অর হয়। কি হয়? অর হয়। ঠিক আছে, এর আগে আমরা সন্ধিগুলোতে দেখেছিলাম একটি বর্ণ হয়, এখানে আজকে দেখা যাচ্ছে দুটি বর্ণ হয়, অর হয়। ঠিক আছে, অর হলো, কিন্তু অরটা দুভাগে বিভক্ত হবে। অরটা দুভাগে বিভক্ত হবে। অটা প্রথম শব্দের শেষ বর্ণে বসবে, আর রটা দ্বিতীয় শব্দ যেটি থাকবে বা দ্বিতীয় যে বর্ণটি থাকবে তার উপরে রেপ হয়ে বসবে। আমরা উদাহরণে আসি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো, প্রথম শব্দের শেষে যদি অ থাকে, দ্বিতীয় শব্দের রি, তাহলে হবে অর। অথবা প্রথম শব্দের শেষে আ, দ্বিতীয় শব্দের শুরুতে কি রি থাকলেও কি হবে? অর হবে। আমরা উদাহরণে আসি, আর হচ্ছে অর হবে, এবং এই দুটি বর্ণই কিন্তু বিলুপ্ত হবে, দুটি বর্ণই কিন্তু লোপ পাবে। আর এই যে অরটা থাকলো, অরটার এই অটা প্রথম শব্দের শেষে যেখানে অ ছিল, অ এর জায়গায় মূলত এই অটা বসবে। আর এই রিটা বিলুপ্ত হয়ে যাওয়ার পর রি এর পরে যে বর্ণটা থাকবে তার উপরে এই রটা রেপ হিসেবে বসবে। উদাহরণ দেখো, দেব যোগ ঋষি। দেব বয়ের সঙ্গে সর্বশেষ বর্ণ বিলীনভাবে বর্ণ থাকা হচ্ছে আছে অ, আর ঋষি শব্দের প্রথম বর্ণ রয়েছে রি। তাহলে দেখো, প্রথম শব্দের শেষে আমরা অ পেয়েছি, দ্বিতীয় শব্দের শুরুতে রি পেয়েছি। আমাদের নিয়ম বলছে অ এবং রি মিলে অর হবে। কি হবে? অর। ওকে, তাহলে এই অ বিলুপ্ত হবে, এই রিও বিলুপ্ত হবে, তার মানে এই রি নাই। হ্যাঁ, এবং এই বয়ের সঙ্গেও কিন্তু কি নেই? অ নেই, তার মানে ধরো হসন্ত আছে। এবার নিয়ম বলছে কি হবে, প্রথম শব্দের শেষ বর্ণ যে বয় হসন্ত, এই বয় হসন্তের সঙ্গে এই অটা যুক্ত হবে। তাহলে যখন এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে অ যুক্ত হবে, তখন ব্যঞ্জন বর্ণের হসন্ত থাকবে না। তার মানে এই বয়ের নিচে হসন্ত নাই, মানে হচ্ছে এখানে অটা যুক্ত হয়েছে। আর এই রি বিলুপ্ত হয়ে যাওয়ার পর আর এখানে কি আছে? শেষ অংশ সি। সি এর কি যে বর্ণটা আছে মূর্ধন্য এই মূর্ধন্য উপরে এই রটা রেপ হয়ে বসবে। তাহলে শব্দটা কি দাঁড়াচ্ছে? দেবর্ষি। তাহলে দেব যোগ ঋষি, দেবর্ষি। ঠিক এটার সঙ্গে আমরা এটাও একটু সহজ করে দিই একবারে। দুটা সপ্ত মানে সাত, যার সর্বশেষ বর্ণ হচ্ছে অ, এবং ঋষি শব্দের প্রথম বর্ণ হচ্ছে কি? রি। তাহলে সন্ধিতে অ এবং রি মিলে কি হলো? অর। এবং এই অ বিলুপ্ত হবে, এই রি বিলুপ্ত হবে, রি বিলুপ্ত হয়ে গেল, এবং পয়ত এর সঙ্গে যে অটা ছিল সেটি বিলুপ্ত হয়ে ওখানে কি হলো? হসন্ত হলো। এখন হসন্ত হলো, ঠিক আছে, কিন্তু এই হসন্তযুক্ত বর্ণটির সঙ্গে কিন্তু কি এই অরের অটা যুক্ত হবে। তারপরে যখন অ এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলো, তখন কিন্তু হসন্তটা উঠে যাবে। এখন দ্বিতীয় অংশটা কি আছে? সি আছে। এই সি এর উপরে এই রটা রেপ হিসেবে বসবে। তাহলে শব্দটা দাঁড়াচ্ছে কি? সপ্তর্ষি। তাহলে সপ্ত যোগ ঋষি, তাহলে শব্দটা কি হবে? সপ্তর্ষি। ওকে, এরপরেরটা আসো। একইভাবে আমরা দেখবো, প্রথম শব্দের শেষে যদি আ থাকে, দ্বিতীয় শব্দের শুরুতে রি থাকে, তাহলে কিন্তু অর হয়, এবং এখানেও এই আ এবং রি বিলুপ্ত হয়ে যাবে। আর এই অরটা আগের মতোই দুভাগে বিভক্ত হয়ে প্রথম শব্দের শেষে যেখানে আচা ছিল সেইখানে কি সেই বর্ণের সঙ্গে অটা যুক্ত থাকবে, আর রটা রি এর পরে যে বর্ণটা থাকবে তার সঙ্গে কি হবে? রেফ হিসেবে বসবে। যেমন মহা, এই শব্দটির সর্বশেষ বর্ণ হচ্ছে কি? আ, আর ঋষি শব্দের প্রথম বর্ণ হচ্ছে কি? রি। তাহলে আ এবং রি মিলেও সন্ধিতে কি হয়? অর হয়। কি হয়? অর হয়। এখন এই আ বিলুপ্ত হয়ে যাবে, কি হবে? আ বিলুপ্ত হয়ে গেল, এই রিও বিলুপ্ত হবে, রি বিলুপ্ত হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের প্রথম শব্দের শেষ বর্ণ কি আছে বলো? প্রথম শব্দের শেষ বর্ণ আছে হ। এই হয়ের সঙ্গে যুক্ত হবে অ, তার মানে হয়ের নিচে হসন্ত না থাকা মানে কিন্তু এই অটা এর সঙ্গে যুক্ত আছে। এখন দ্বিতীয় বর্ণ কোনটা? এই যে সিটা হচ্ছে দ্বিতীয় বর্ণ, এই সি এর উপরেই এই রটা রেপ হয়ে বসবে। তাহলে শব্দটা কি দাঁড়ালো? মহর্ষি। তাহলে মহাযোগ ঋষি, শব্দটা কি হবে? মহর্ষি। একইভাবে দেখো, রাজা, এই শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে কি? আ, আর ঋষি শব্দের প্রথম বর্ণ হচ্ছে রি। তাহলে সন্ধিতে আ এবং রি মিলেও কি হবে? অর হবে। কি হবে? অর। ওকে, এখানে আমাদের প্রথম শব্দের শেষ বর্ণ এখন হচ্ছে জ, কারণ এই আ তো বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এই যে আ বিলুপ্ত হয়ে গেল, এবং দ্বিতীয় শব্দের শুরুতে যে রি ছিল, রিটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেল। এখন আমাদের এই যে অটা, এই অটা কিন্তু জয়ের সঙ্গে যুক্ত থাকেই, হ্যাঁ আছেই, যেহেতু হসন্ত নেই, তার মানে এই অটা এখানে আছেই। আর দ্বিতীয় অংশটা কি? এই যে সি, এই স এর উপরে এই রটা রেফ হিসেবে বসলো। তাহলে শব্দটা কি দাঁড়ালো? রাজর্ষি। তাহলে রাজা যোগ ঋষি, রাজর্ষি। আর হচ্ছে কি কি বলবো? মহাযোগ ঋষি কি? মহর্ষি। একইভাবে সপ্তযোগ ঋষি, সপ্তর্ষি। দেবযোগ ঋষি, দেবর্ষি। একইভাবে আরো দুটি শব্দ আছে তোমাদের, দেখো এরকম দেওয়া আছে, দেখো বিস্তৃত দেওয়া আছে, উত্তম যোগ ঋণ। কি আছে বইয়ে? দেওয়া আছে উত্তম যোগ ঋণ, আরটা দেওয়া আছে ধরো হচ্ছে অধম যোগ ঋণ। ঠিক আছে, এই দুটি শব্দ কিন্তু এইভাবেই হবে। এখানে উত্তমের শেষ বর্ণ হচ্ছে ময়ের সঙ্গে অ, ঋণের মধ্যে প্রথম বর্ণ রি।
তাহলে অ এবং রি মিলে এখানেও কিন্তু কি হয়েছে, অর হয়েছে। এখানে আমাদের প্রথম শব্দের শেষ বর্ণ কি থাকলো, ম। এই ময়ের সঙ্গে অটা যুক্ত হবে, ঋত বিলুপ্ত হয়ে গেছে, শেষ বর্ণটা আছে মূর্ধন্য, এই মূর্ধন্যের উপরে এই রটা রেফ হিসেবে বসবে, তাহলে শব্দটা হলো উত্তম বর্ণ। একইভাবে অদম শব্দের সর্বশেষ বর্ণ ময়ের সঙ্গে আছে অ এবং রির শব্দের প্রথমে রয়েছে রি, তাহলে অ এবং রি মিলে সন্ধিটি কি হয় বলছি, অর হয়। তাহলে এখানে কি এই অটা বিলুপ্ত হয়ে যাবে, এই রিটা বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু এই যে অরের অটা কিন্তু এসে কি আবার ময়ের সঙ্গে যুক্ত হলো, তাহলে দেখেছে আর যে শেষ বর্ণ হলো মূর্ধন্য, এই মূর্ধন্যের উপরে এই রটা রেফ হিসেবে বসলো, তাহলে সেই শব্দটা হলো অধমবর্ণ। উত্তমবর্ণ এবং অধমবর্ণ এইভাবে হয়। তোমরা অবশ্যই জানো উত্তমবর্ণ মানে হচ্ছে যে ঋণ দেয়, আর অধমবর্ণ মানে হচ্ছে যে ঋণ নেয়। এটার মতোই আমরা এবার 5 নম্বর সূত্রটি পড়বো। 5 নম্বর সূত্রটি হচ্ছে প্রথম শব্দের শেষে অ অথবা আ থাকবে এবং দ্বিতীয় শব্দটাই হবে ঋতু। দ্বিতীয় শব্দের শুরুতে আমরা মিলন করব রিয়ের সঙ্গে, কিন্তু অ বা আয়ের পর দ্বিতীয় শব্দ যখন ঋতু থাকবে তখন কি হবে, উভয় মিলে আর হবে। কি হবে, আর হবে। আমরা যেটা একটু আগে পড়েছিলাম অনেকটা ওরকমই বসার সিস্টেমটা, অর ওখানে হয়েছিল অর, আর এখানে হবে কি আর। একটু আমি আবারও বলে দিচ্ছি যে আর হলে কি হবে, আরটা দুভাগে বিভক্ত হবে, এই আরটা ডিভাইডেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, এই আটা আকার হিসেবে প্রথম শব্দের শেষ বর্ণে বসবে, আর রটা রেপ হয়ে দ্বিতীয় শব্দের মাথা যে বর্ণটা থাকবে তার উপরে বসবে, যেমনটা আমরা আগেরটাতে দেখেছি। যেমন এবার উদাহরণে আসো, যেমন অ এবং ঋতু মিলে কি হবে, আর হবে। প্রথম শব্দের শেষে থাকবে অ, দ্বিতীয় শব্দটাই হবে কি ঋতু, তাহলে সন্ধিত উভয় মিলে আর হবে। উদাহরণ দেখো, যেমন শীত যোগ ঋতু, দেখো দ্বিতীয় শব্দ ঋতুই আছে, কিন্তু ঋতু থাকলেও শীত শব্দের সর্বশেষ বর্ণ তয়ের নিচে লুকিয়ে থাকা অ এবং দ্বিতীয় শব্দ ঋতু, কিন্তু মিলন হবে বা সন্ধি হবে অ এবং রি এর, অ এবং রি এর, কিন্তু এখানে দ্বিতীয় শব্দ ঋতু থাকার কারণে অ এবং রি মিলে এখানে কি হবে, আর হবে। কি হবে, আর হবে। তাহলে একইভাবে আগের মতোই এই অ বিলুপ্ত হয়ে যাবে, এই রিও বিলুপ্ত হয়ে যাবে। এখন আমাদের প্রথম শব্দটা আছে হলো কি শীত, কি আছে শীত। এই শীত শব্দটির ত শেষ বর্ণ, এই ত বর্ণের সঙ্গে এই আটা আকার হিসেবে বলবে। আমরা কি বলছিলাম, দেখো এই আ বর্ণটা আ এর সংক্ষিপ্ত রূপ আকারে বসবে প্রথম শব্দের শেষ বর্ণ, তাহলে প্রথম শব্দের শেষ বর্ণ হচ্ছে ত, তয়ের সঙ্গে এই আটা আকার হিসেবে বসলো। এবং দ্বিতীয় বর্ণটা কি আছে, শেষ বর্ণটা অবশেষ বর্ণ আছে ত, এই তয়ের উপরে এই রটা রেফ হিসেবে বসবে। যেমন দেখো রটা দ্বিতীয় কি যে শব্দের শেষ অংশ থাকবে, বাকি অংশ তার উপরে রেফ হয়ে বসবে। তাহলে শীত যোগ ঋত শব্দটা কি হলো, শীতার্থ। এটার সঙ্গে আমরা দ্বিতীয় উদাহরণটা দিয়ে আরো সহজ হবে। ভয় শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে অ, আর দ্বিতীয় শব্দটা হচ্ছে কি ঋতু, কিন্তু ঋতু থাকলেও অ এবং রি এর সন্ধি হয়ে মূলত কি হবে, আর হবে। তাহলে এই রি বিলুপ্ত হবে, এই অ বিলুপ্ত হবে। এখন আমাদের প্রথম শব্দের শেষ বর্ণ রয়েছে কি অন্তস্থ, এই অন্তস্থের সঙ্গে মূলত এই আটা আকার হিসেবে বসবে। আর দ্বিতীয় শেষ ঋতু যে ছিল, ঋতু বিলুপ্ত হয়ে গেছে, আর অবশ্যই কি আছে ত, এই তয়ের উপরে এই রটা রেপ হয়ে বসবে, তাহলে শব্দটা কি হলো, ভয়ার্থ। তাহলে ভয় যোগ ঋত ভয়ার্থ, শীত যোগ ঋত শীতার্থ। একইভাবে এবার আসো, প্রথম শব্দের শেষে যদি আ থাকে, দ্বিতীয় শব্দের শুরুতে ঋতু, তাহলে কিন্তু কি হবে, আর হবে। যেমন দেখো বন্যা শব্দের সর্বশেষ বর্ণ আ, আর দ্বিতীয় শব্দটা কি আছে ঋতু, কিন্তু আমরা বলছি ঋতু থাকলেও আ এবং রি এর মূলত কি সন্ধি হয়, হয়ে শব্দটা কি হবে, আর হবে। এবং এই আ বিলুপ্ত হবে, রিও বিলুপ্ত হবে। এবার খেয়াল করো তো, প্রথম শব্দের শেষ বর্ণ এখন আমাদের কি থাকলো, থাকবে শুধু বর্ণ, কারণ এই আ তো বিলুপ্ত হয়ে গেছে, তাই না, বর্ণ আছে। আর দ্বিতীয় যে ঋতু, রি বিলুপ্ত হয়ে যাবে বলছি, তাই না। এখন এই যে আটা, এই আটা, এই যে আটা, এই আটা প্রথম শব্দের শেষ বর্ণে বসবে, তাহলে প্রথম শব্দের শেষ বর্ণ নয় জফলা, এই নয় জফলা যুক্ত বর্ণের সঙ্গে এই আটা আকার হিসেবে বসবে। দ্বিতীয় অংশ কি আছে ত, এই তয়ের উপরে এই রটা রেফ হিসেবে বসবে, তাহলে শব্দটি কি হলো, বর্ণার্থ। তাহলে এটার সঙ্গে আরেকটা উদাহরণ দিই। তৃষ্ণা শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে কি আ, আর দ্বিতীয় শব্দটা কি হয়েছে, ঋতু, কি হয়েছে ঋতু, কিন্তু আ এবং রি এর শুধু সন্ধি হয়ে কি হবে, আর হবে। এবং এখানে এই আটা বিলুপ্ত হবে, এই রিটা বিলুপ্ত হবে। এখন আমাদের দেখো প্রথম শব্দের শেষ বর্ণ রয়েছে এই মূর্ধন্য শয় ন, তৃষ্ণ, এই তৃষ্ণ বর্ণটির সঙ্গে মূলত এই শয় নয়ের সঙ্গে যুক্ত হবে এই আটা, আকার হিসেবে বসলো। এই যে পরবর্তী বর্ণ আছে আর কি অবশিষ্ট ত, এই তয়ের উপরই মূলত রটা রেপ হয়ে বসবে, তাহলে শব্দটা কি হলো, তৃষ্ণার্থ। ঠিক আছে, তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্থ। তারপর আমরা পেয়েছি বন্যা যোগ ঋত বন্যার্থ। একইভাবে যদি আমি তোমাদের আরেকটা শব্দ দিই, যদি দিই বলি ক্ষুধার্ত, ঠিক আছে, তাহলে ক্ষুধার্ত, অথবা যদি দিই আমি শোকার্ত, ঠিক আছে, এই শব্দগুলো কিন্তু এইভাবে বিচ্ছেদ হবে এই নিয়মে, ঠিক আছে। তাহলে ক্ষুধার্ত বিচ্ছেদ হবে কি, ক্ষুধা যোগ ঋত, কি হবে, ক্ষুধা যোগ ঋত। আর শোকার্ত হবে শোক যোগ ঋতু, অর্থাৎ যে শোকে কাতর তাকে বলা শোকার্ত, যে ক্ষুধায় কাতর তাকে বলা হয় ক্ষুধার্ত, ঠিক আছে, যে ভয়ে কাতর তাকে বলা হয় ভয়ার্ত, যে শীতে কাতর তাকে বলা হয় শীতার্থ। তার মানে এখানে ঋতু শব্দের অর্থ হচ্ছে কি, খুবই যে কাতর বা পীড়িত, ঠিক আছে। এবার আমরা 9 নম্বর সূত্রটি দেখছি। 9 নম্বর সূত্রটি আমাদের পাঠ্য বইয়ের 37 পৃষ্ঠায় রয়েছে।
নিয়মটা হচ্ছে এরকম, প্রথম শব্দের শেষে যদি হ্রস্ব ই কিংবা দীর্ঘ ই থাকে এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি হ্রস্ব দীর্ঘ ই বাদে অন্য কোনো স্বরবর্ণ থাকে। হ্রস্ব দীর্ঘ ই বাদে অন্য স্বরবর্ণ মানে অ থাকতে পারে, আ, হ্রস্ব দীর্ঘ, এ, ওই, ও বা রি, তাহলে সন্ধিতে উভয় মিলে জফলা হবে। কি হবে? জফলা। একটু খেয়াল করে, জফলা এর সংক্ষিপ্ত রূপটা কোনটা? এটা, এই জফলাটা মূলত হবে। এবং নিয়ম বলছে হ্রস্ব দীর্ঘের পর যদি বর্ণগুলো আসে ওগুলো জফলা হয়। এবং একটু খেয়াল করো, এক্ষেত্রে কি হয়, শুধুমাত্র এই হ্রস্ব ই বা দীর্ঘ ইটা বিলুপ্ত হয়, কিন্তু এই বর্ণগুলো কি বিলুপ্ত হয় না। অর্থাৎ দ্বিতীয় শব্দের শুরুতে যে বর্ণগুলো থাকবে এগুলো কি হবে না? বিলুপ্ত হবে না, এগুলো কি বসবে, এগুলো কি হবে? ব্যবহার হবে। তবে বলি, এখানে অ থেকে শুরু করে সবগুলো বর্ণ বলা হলে সবগুলো বর্ণ মূলত হয় না, মূলত অ থেকে শুরু করে এই এ পর্যন্ত বর্ণগুলো দ্বিতীয় শব্দের শুরুতে পাওয়া যায়, বাকিগুলো পাওয়া যায় না বললেই কি চলে। এবার আমরা সূত্রটি আসি, খুব সহজ এই সূত্রটি এবং খুব সহজে বোঝা যায়। দেখো, আমরা ব্যাখ্যা করছি অর্থাৎ দিয়ে। প্রথম শব্দের শেষ বর্ণ যদি হ্রস্ব ই বা হ্রস্ব ইকার হয়, মূলত প্রথম শব্দের শেষে হ্রস্ব ই এর সংক্ষিপ্ত হ্রস্ব ইকারটাই পাওয়া যাবে। এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি অ থাকে তাহলে সন্ধিতে উভয় মিলে জফলা হবে এবং এই হ্রস্ব ইকারটা শুধু বিলুপ্ত হবে, অটা কিন্তু থাকবে। এটা আগে ব্যাখ্যা করে আসি। যেমন ধরো, লিখেছি আমি অতি যোগ অন্ত। অতি যোগ অন্ত, দেখো অতি এই শব্দটি সর্বশেষ বর্ণ হচ্ছে হ্রস্ব ই বা হ্রস্ব ইকার। দ্বিতীয় শব্দ অন্ত, যার প্রথম বর্ণ কি? অ। দেখো তো, তাহলে হ্রস্ব ই এবং অ, হ্রস্ব ই এবং অ, আমরা বলছিলাম দেখো হ্রস্ব ই এবং অ, ঠিক আছে। তাহলে উভয় মিলে কি হবে? জফলা। কি হবে? জফলা। এক্ষেত্রে কি হবে বলছি, শুধু ইটা বিলুপ্ত হয়, প্রথম শব্দের শেষ বর্ণটা বিলুপ্ত হয়। ওকে, তাহলে প্রথম শব্দের শেষে ই বিলুপ্ত হয়ে গেছে, এখন আমাদের প্রথম অংশটা কি আছে? অত আছে। কি আছে? অত। এখন এই যে প্রথম শব্দের শেষ বর্ণ ত, এই তয়ের সঙ্গে এই নতুন বর্ণ জফলাটি যুক্ত হবে। সব সময় নতুন বর্ণটি প্রথম শব্দের শেষ বর্ণে যুক্ত হয়, আমরা বারবার বলে আসছি। তাহলে এখানে এই তয়ের সঙ্গে জফলা যুক্ত হলো। আর এই যে অটা, এই অটাও কিন্তু এই তয়ের সঙ্গে যুক্ত হয়েই কি আছে, কারণ অটাকে আলাদা করে লেখার দরকার হবে না। এই যে নয়ত, এই নয়ত শুধু এর পাশে বসে শব্দটি কি হবে? অত্যন্ত। ওকে, আমি আবার বলছি, আরেকটা উদাহরণ দিই, তাহলে সহজ হয়ে যাবে। অতিযোগ অন্ত যেমন অত্যন্ত, তেমনি ধরো আমরা যদি বলি আরেকটা শব্দ ধরো বলছি, যদি বি যোগ অর্থ। কি? যদি বি যোগ অর্থ, দেখো বি এর শেষ বর্ণ হচ্ছে হ্রস্ব ইকার আর অর্থ এর প্রথম বর্ণ কি? অ। তাহলে ই এবং অ মিলে সন্ধিতে কি হলো? জফলা হলো। ওকে, তাহলে ই বিলুপ্ত হয়ে গেল, তাহলে এখন প্রথম অংশটা কি আছে? শুধুমাত্র ব, এই বয়ের সঙ্গে যুক্ত হবে জফলা। এখন এই যে অটা, এই অটাকে আমরা এখানে বসাবো কার সঙ্গে? বয়ের সঙ্গে, কিন্তু বয়ের সঙ্গে আলাদা করে অ বসার দরকার নেই। অশব্দ নাই মানে কি, অটা এখানে আছে। আর এই যে শেষ অংশটি এর সঙ্গে যুক্ত হয়ে শব্দটা কি হলো? ব্যর্থ। ওকে, এবার আসো দ্বিতীয়টি। প্রথম শব্দের শেষ বর্ণ হ্রস্ব ই বা হ্রস্ব ইকার থাকবে, দ্বিতীয় শব্দের শুরুতে আ। হ্রস্ব এর পর আ থাকলেও সন্ধিতে কি হয়? জফলা হয়। দেখো এবার কত সহজে বুঝতে পারো। উদাহরণটা দেখো, যেমন ইতি যোগ আদি। ইতি শব্দের সর্বশেষ বর্ণ হচ্ছে হ্রস্ব ই আর আদি শব্দের প্রথম বর্ণ হচ্ছে কে? আ। তাহলে ই এবং আ মিলে সন্ধিতে কি হলো? জফলা। তাহলে আমরা কি বলছি? ই বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের প্রথম শব্দের শেষ বর্ণটা আছে কি? ত। প্রথম শব্দটা কি? ইত, যা শেষ বর্ণ ত, এই তয়ের সঙ্গে যুক্ত হবে জফলা, লিপ্ত। কিন্তু দ্বিতীয় শব্দের শুরুতে যে আটা আছে, এবার একটু খেয়াল করো, আটা কিন্তু এখানে বসবে, কারণ অ এর সংক্ষিপ্ত রূপটাই বসার দরকার হয় না, কিন্তু আয়ের সংক্ষিপ্ত রূপ রয়েছে এবং এই আটা এই তয়ের সঙ্গে এই যে আকার হিসেবে বসবে, আর বাকি থাকলো কি? দি। দেখো শব্দটা কি হলো? বা ইত্যাদি। একটু খেয়াল করো, এই আদি কিন্তু এখানে আদি হলোই, এই যে আ এবং দি, আদি। ওকে, আর ই এবং আমিলে জফলা হয়েছিল, সবার এখানে বসছে। এবং আরেকটা উদাহরণ দেই, যেমন ধরো অতি যোগ আচার। অতি যোগ আচার, দেখো অতি শব্দের শেষ বর্ণ হচ্ছে ই, আচার শব্দের প্রথম বর্ণ হচ্ছে কি? আ। তাহলে সন্ধিতে ই এবং আ মিলে আমরা বলছি কি? জফলা হয় এবং ই বিলুপ্ত হয়ে যায়। এখন আমাদের প্রথম শব্দের শেষ বর্ণ আছে কি? ত, এই তয়ের সঙ্গে যুক্ত হবে জফলা, অত্য। কিন্তু দ্বিতীয় যে আচারটা, আচার থাকবে, কারণ দ্বিতীয় শব্দের শুরুতে আ থাকলে যে বর্ণে থাকবে সেটা বসে। যেহেতু আমরা আগে যেটা দেখেছিলাম অ এর কোনো সংক্ষিপ্ত নাই, বিধায় কি সেটি বসার দরকার হয় নাই, কিন্তু অবাদে বাকি যে স্বরবর্ণগুলি দ্বিতীয় শব্দের শুরুতে থাকুক না কেন, সেগুলো সংক্ষিপ্ত রূপে যে বর্ণের সঙ্গে জফলাটি যুক্ত হয়েছে তার সঙ্গে বসবে। তাহলে এই আটা আকার হিসেবে তয়ের সঙ্গে জফলা বসছে, তয়ের সঙ্গে এই আটা আকার হিসেবে বসবে, বাকি থাকলো কি? চার। তাহলে শব্দটা কি হলো? অত্যাচার। তাহলে অতি যোগ আচার, শব্দটা কি হলো? অত্যাচার। অবশ্যই বুঝতে পারছো, এটা খুব সহজ বিষয়। এবার আসো তৃতীয় যে বিষয়টা, রস্যই এবং রস্যৌ। রস্যই এবং রস্যৌ মিলে কি সন্ধি থেকে জফলা হয়? যেমন দেখো, প্রতি যোগ উপকার। প্রতি শব্দের সর্বশেষ বর্ণ রস্যই, উপকার শব্দের প্রথম বর্ণ রস্যৌ। তাহলে রস্যই এবং রস্যৌ মিলে সন্ধিতে কি হবে? জফলা হবে। ওকে, এবার খেয়াল করো, প্রথম শব্দের শেষ বর্ণ কি আছে? শুধু ত আছে, কারণ ই তো বিলুপ্ত হয়ে যাবে, ই বিলুপ্ত। তাহলে প্রত, এই তয়ের সঙ্গে এবার যুক্ত হবে নতুন বর্ণ জফলা। এবার খেয়াল করো, এই যে দ্বিতীয় শব্দের শুরুতে যে রস্যুটা আছে, এই যে রস্যু, এই রস্যুটা তয়ের সঙ্গে রস্যুকার হিসেবে বসবে, আর বাকি থাকলো কি? পকার। তাহলে শব্দটা কি হলো? প্রত্যুপকার।
ঠিক আছে, এরপরে আসো ই এবং দীর্ঘ উ। প্রথম শব্দের শেষে যদি রস্যই থাকে, দ্বিতীয় শব্দের শুরুতে দীর্ঘ উ থাকে, তাহলে কিন্তু জফলা হয়। যেমন প্রতি এর শেষ বর্ণ রয়েছে রস্যই, আর উস শব্দের প্রথমে রয়েছে দীর্ঘ উ, তাহলে উভয় মিলে কি হলো, জফলা হলো। এবং এখানে ই বিলুপ্ত হয়ে যাবে, কি বিলুপ্ত, ই বিলুপ্ত হবে। এখন আমাদের প্রথম শব্দের শেষ বর্ণ থাকলো কি, ত, এই তয়ের সঙ্গে যুক্ত হবে আমাদের জফলাটি। কিন্তু দ্বিতীয় শব্দের শুরুতে যে দীর্ঘ উটা আছে, এই দীর্ঘটা সংক্ষিপ্ত রূপে যে বর্ণের সঙ্গে জফলা বসতেছে তার সঙ্গে যুক্ত হবে। ওকে, আর বাকি থাকলো মূর্ধন্য ষ, শব্দটা কি হলো, প্রত্যুষ। এবার দেখো প্রথম শব্দের শেষ বর্ণ রস্যই, দ্বিতীয় শব্দের শুরুতে রস্যের পরে থাকলেও সন্ধিতে উভয় মিলে জফলা হয়। যেমন প্রতি শব্দের শেষ বর্ণ হচ্ছে ই, আর এক শব্দের প্রথম বর্ণ হচ্ছে এ, ই এবং এ মিলেও কিন্তু সন্ধিতে এখানে কি হবে, জফলা হবে। এবার ই বিলুপ্ত কিন্তু হয়ে যাবে, বারবার বলছি প্রথম শব্দের শেষে রস্যই দীর্ঘ সেটি বিলুপ্ত হয়ে যায়। ওকে, এবার আমাদের প্রথম শব্দের শেষ বর্ণ থাকলো কি, একই রকম ত, এই তয়ের সঙ্গে যুক্ত হলো কি, জফলা। ওকে, আবার এই যে দ্বিতীয় শব্দের শুরুতে যে এ আছে, এই এটা তয়ের সঙ্গে একার হিসেবে বসবে, বাকি থাকলো ক, তাহলে শব্দটা কি হলো, প্রত্যেক। এবার শেষ উদাহরণটা দেখো, প্রথম শব্দের শেষ বর্ণ দীর্ঘ ই, দ্বিতীয় শব্দের শুরুতে অ যদি থাকে তাহলে কি হবে, জফলা হবে। ওকে, এবং অবশ্যই দীর্ঘ ইটা বিলুপ্ত হয়ে যাবে। দেখো নদী যোগ অম্বু, নদী শব্দের সর্বশেষ বর্ণ দীর্ঘ ই, আর অম্বু শব্দের প্রথম বর্ণ হচ্ছে কি, অ। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে দীর্ঘ ই এরপর অ থাকলে সন্ধিতে জফলা হয়, দীর্ঘ ইটা বিলুপ্ত হয়ে যায়, তাহলে দীর্ঘ ই বিলুপ্ত হয়ে গেল। এখন আমাদের প্রথম শব্দটা রয়েছে কি, নদ, এই দয়ের সঙ্গে যুক্ত হবে নতুন বর্ণ জফলা। কিন্তু দ্বিতীয় শব্দের শুরুতে কি আছে, অ। বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, দ্বিতীয় শব্দের শুরুতে যদি অ থাকে, অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই বিধায় এটিকে বসার প্রয়োজন হয় না। তাই আমরা দয়ের সঙ্গে করে নেব যে দয়ের সঙ্গে বিলীনভাবে অটি এখানে আছেই, আর শুধুমাত্র ময় বয় রস্যকারটা এখানে যুক্ত হয়ে শব্দটা কি হবে, নদ্যম্বু। তাহলে নদী যোগ অম্বু কি, নদ্যম্বু, অর্থাৎ নদীর জল, অম্বু মানে জল, নদ্যম্বু মানে কি, নদীর জল। তাহলে একটু খেয়াল করো, আমি আরো দু একটা উদাহরণ তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, হ্যাঁ, যেন সহজেই তোমরা এটি কি আয়ত্ত করতে পারো। আরেকটু প্রিভিউ করে দিচ্ছি তোমাদের। আমি আবার বলছি, যদি রস্য ই অথবা দীর্ঘ ই এর পর অ মিলে জফলা হয়, তাহলে কি হবে, এই রস্য দীর্ঘ বিলুপ্ত হবে, জফলাটাই কি থাকবে। কিন্তু দ্বিতীয় শব্দের শুরুতে যেন অ থাকে, অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই বিধায় এটি বসার প্রয়োজন হয় না। কিন্তু প্রথম শব্দের শেষে রস্যই বা দীর্ঘ ই এর পর যদি অ বাদে যদি আ থাকে, যদি কি থাকে, এখানে যদি রস্য উ থাকে, এখানে দীর্ঘ উ থাকে, কিংবা এ থাকে, উভয় মিলে তো জফলা হবেই, সেক্ষেত্রেও কি হবে, রস্য দীর্ঘ বিলুপ্ত হবে। কিন্তু এই আটা আকার হিসেবে, রস্যটা রস্যকার হিসেবে, দীর্ঘটা দীর্ঘকার হিসেবে, এটা একার হিসেবে কোথায় করবে, যে বর্ণটির সঙ্গে জফলা বসলো তার সঙ্গে এই বর্ণগুলো দ্বিতীয় শব্দের শুরুতে থাকা বর্ণগুলো, অবাদে বর্ণগুলো কি সংক্ষিপ্ত রূপে বসবে। আরেকটা তার উদাহরণ দিচ্ছি তোমাদেরকে বোঝার জন্য, আরো সহজ করে বোঝার জন্য আরো দু একটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন ধরো হচ্ছে একটা শব্দ দিলাম, অতি যোগ উক্তি। একটু খেয়াল করো, অতি শব্দের শেষ বর্ণ হচ্ছে ই, আর উক্তি শব্দের প্রথম বর্ণ হচ্ছে রস্য, তাহলে রস্যই এবং রস্য মিলে কি হলো, জফলা হলো। ওকে, তাহলে আমাদের কি বলছি, ই বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এখন আমাদের প্রথম শব্দটা কি আছে বলো দেখি, অত। এই অত এর সঙ্গে অবশ্যই কি হবে, জফলা হবে, জফলা হলো। কিন্তু দ্বিতীয় শব্দের শুরুতে যে রস্য আছে, আমরা কি বলছিলাম, দ্বিতীয় শব্দের শুরুতে যে রস্য থাকে সেটি রস্যকার হিসেবে যে বর্ণটির সঙ্গে জফলা বসলো তার সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে জফলা কার সঙ্গে, তয়ের সঙ্গে, তাহলে তয়ের সঙ্গে এই রস্যটা রস্যকার হিসেবে বসবে। আর বাকি থাকলো কি, কয় তয় রস্যইকার, এই হলো কি অত্যুক্তি। ঠিক আছে, তোমরা অবশ্যই কি বুঝতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ, আমি তোমাদের বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছি। আরেকটা উদাহরণ দেবো, যেমন ধরো হচ্ছে কি, অতি যোগ আশ্চর্য। অতি শব্দের শেষ বর্ণ ই, আর আশ্চর্য শব্দের শুরুতে রয়েছে আ, তাহলে ই এবং আ মিলে কিন্তু জফলা হয়েছে। ওকে, এখানে ই কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। এখন আমাদের প্রথম শব্দের শেষ বর্ণ রয়েছে কি, ত, এই তয়ের সঙ্গে অবশ্যই যুক্ত হবে জফলা। কিন্তু দ্বিতীয় শব্দের শুরুতে যে বর্ণটা আছে, ই তো বিলুপ্ত হয়ে গেছেই, এটা তো কোনো দরকার নেই। দ্বিতীয় শব্দের আ আছে, এবার দেখো এই আটাই আকার হিসেবে জফলা যে বর্ণের সঙ্গে বসলো তার সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে আমাদের জফলা তয়ের সঙ্গে বসছে, তাহলে এই আটা আকার হিসেবে কি, এই আটা আকার হিসেবে কি তয়ের সঙ্গে যুক্ত হলো, তাহলে অত্যা, বাকি তাহলে কি, শয় চয় আর হচ্ছে জয়রেপ, তাহলে কি হলো, অত্যাশ্চর্য। অতি যোগ আশ্চর্য, অত্যাশ্চর্য। তাহলে অবশ্যই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো করে কি পড়ো, সুন্দর করে পড়ো, বুঝে পড়ো। ইনশাল্লাহ আরেকটা ক্লাসে আমরা স্বরসন্ধি কি বলে ক্লাসগুলো শেষ করে দেবো, বা পড়াটা শেষ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।